প্রথমে কিন্তু তার মাধ্যম দিয়ে সব চলতো। যেমন এক সময় তোমরা কি কখনো দেখেছো যে টেলিফোন দিয়ে মানুষ যোগাযোগ করতো শুধু? এরকম দেখেছো কখনো? তোমরা দেখার কথা না, আমরা দেখেছি। দেখছো? আমরা দেখেছি কেন? কারণ হচ্ছে আমাদের সময় ধরো একটা গ্রামে একটা মাত্র টিএনটি ফোন ছিল। হ্যাঁ, টিএনটি ফোন ছিল, যেটা মানে তার দিয়ে কানেক্ট ছিল, বুঝছো? ওই জায়গায় যাওয়া হয়তো 10 টাকা দেওয়া হয়তো 1 মিনিট কথা বলা, 10 টাকা। ঠিক আছে। তো আবার যখন প্রথম, শুনো না, এই কথা বলো না, প্রথম যখন সিটিসেল যখন এই দেশে ওয়্যারলেস মাধ্যম নিয়ে আসছে প্রথম, ওই সময় মনে হয় 60 টাকা করে ছিল পার মিনিট ছিল 60 টাকা। তো পরবর্তীতে আস্তে আস্তে ডেভেলপ হতে হতে এক সময় এখন তো কত পয়সা দিয়ে চলে, তাই না? পয়সা দিয়ে কথা বলে। আচ্ছা, এবার আছে তারবিহীন মাধ্যম, ওয়্যারলেস তারবিহীন মাধ্যম, 1 নাম্বার পয়েন্ট। আচ্ছা, এখানে কিন্তু আবিষ্কারক আছে, এটা একটু লেখো। 1901 সালে ইতালিয়ান পদার্থবিদ ওনার নাম হচ্ছে গুগলিয়েলমো মার্কনি। ঠিক আছে, ওনার নাম হচ্ছে গুগলিয়েলমো মার্কনি, ইতালিয়ান একজন পদার্থবিদ। এই ভদ্রলোক কি আবিষ্কার করছে? তারবিহীন মাধ্যম আবিষ্কার করছে। তোমরা স্যার জগদীশ চন্দ্র বসু নাম শুনেছো? উনিও কিন্তু এই তারবিহীন মাধ্যম বা ওয়্যারলেস সিস্টেমের সাথে উনি জড়িত আছে। উনিও ধারণা দিয়েছে, সে সালটা একটু লিখে রাখো, 1899। ঠিক আছে, 1899 সালে স্যার জগদীশ চন্দ্র বসু ধারণা দিয়েছে তারবিহীন মাধ্যম সম্পর্কে। 1899 লিখে দিয়েছে, 1899 সালে স্যার জগদীশ চন্দ্র বসু। ঠিক আছে। এখন এই জিনিসটা আবিষ্কার করতে গিয়ে এই লোক যে কোড ব্যবহার করছে তার নাম হচ্ছে মোর্স কোড। কোডটার নাম লিখে রাখো, মোর্স কোড। ওই কোডটার নাম হচ্ছে কি? মোর্স কোড। ঠিক আছে। তাহলে গুগলিয়েলমো মার্কনি যে পদ্ধতি ব্যবহার করে আবিষ্কার করছে সেটার নাম কি? মোর্স কোড। মোর্স কোড ব্যবহার করে ওয়্যারলেস মাধ্যম তৈরি করেছে। এরপরে লেখো রেডিও ওয়েভ। ঠিক আছে। তারবিহীন মাধ্যমের একটা অন্যতম পয়েন্ট হচ্ছে কি? রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের হিসাবটা লেখো, 3 কিলোহার্টজ থেকে 300 মেগাহার্টজ, 300 গিগাহার্টজ কিন্তু আমরা ব্যবহার করতে পারি 10 কিলোহার্টজ থেকে 1 জিহার্টজ। এটা আমরা ব্যবহার করতে পারি। মানে এটা হচ্ছে রেঞ্জ দেওয়া আছে, বুঝছো? এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সির একক। হার্টজ মানে কি? ফ্রিকোয়েন্সি না, তরঙ্গ লিমিট হচ্ছে এটা। তাহলে 300 কিলোহার্টজ থেকে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত হচ্ছে রেডিও ওয়েভের লিমিট। কিন্তু এতটুকু আমরা ব্যবহার করতে পারি না। আমরা ব্যবহার করতে পারি কোনটা? 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ। তোমরা একটা ব্র্যাকেট দিয়ে পাশে লিখে রাখো যে এটা ব্যবহার করা যায়। এতটুকু হচ্ছে ব্যবহার করা যায়, বাকিগুলো ব্যবহার করা হয় না। আচ্ছা, এখন রেডিও ওয়েভ মানে কি? রেডিও ওয়েভ সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে আমরা যে দৈনন্দিন জীবনে যে কথা বলি না মোবাইলে, সবকিছু হচ্ছে রেডিও। এই যে দেখবা যে মোবাইলে বিভিন্ন ধরনের টাওয়ার আছে বিভিন্ন জায়গায়, দেখো না? এইগুলো সব রেডিও। অর্থাৎ দেশের ভিতরে যত নেটওয়ার্ক আছে সবই হচ্ছে কি? রেডিও। মনে থাকবে
দেশের ভিতরে যত নেটওয়ার্ক আছে সবই হচ্ছে রেডিও ওয়েভ। আচ্ছা, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিতে কি করতে পারে? রেডিও ওয়েভ কাজ করতে পারে। কথাগুলো মনে থাকবে? আচ্ছা, এখন এখানে একটা জিনিস আছে যে এটা কিভাবে কাজ করে, সেটা হচ্ছে তুমি যখন ডেটাটাকে ট্রান্সমিট করো, হ্যাঁ, অর্থাৎ তুমি যদি কাউকে ফোন দাও, ওই ফোনটা প্রথমে তোমার নিজস্ব এলাকায় যে নেটওয়ার্ক টাওয়ার আছে না, সেখানে যাবে। তোমরা দেখবা যে টাওয়ার গুলোর পাশে দেখবা যে গোল গোল চাকতিওয়ালা, দেখবা যে অনেকগুলো বক্স থাকে। লক্ষ্য করেছো? গোল গোল এক একটা এক এক দিকে তাকায় থাকে না? কারণ হচ্ছে ওই বক্স গুলোতে বিভিন্ন ধরনের ম্যাগনেট আছে। এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেট। এটার নাম কি? ইলেকট্রোম্যাগনেট। তো তুমি যখনই কাউকে ফোন দিবা, ওই ইলেকট্রোম্যাগনেটটা তোমার সিগন্যালটা নিয়ে যাবে। নিয়ে তুমি যাকে ফোন দিয়েছো তার এলাকায় যাবে, তার এলাকার টাওয়ারের সাথে তার একটা কি হবে? কমিউনিকেশন হবে। দেন তুমি যাকে ফোন দিয়েছো তার কাছে যাবে। এই সময়টুকু খুবই ন্যানো সেকেন্ড সময় লাগে। তুমি যখন কাউকে ফোন দাও, যে রিং বাজে না, রিংটা যতটুকু সময় লাগে ঠিক ততটুকুর মধ্যে সে কি করতে পারে? ওকে কানেক্ট করতে পারে। কথাটা মনে থাকবে? হ্যাঁ, তার মানে এখানে যেই কমিউনিকেশনের ক্ষেত্রে যে জিনিসটা কাজ করে, এটার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। আমি একটু বানানটা লিখে দিচ্ছি। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম শব্দটা, অর্থাৎ এটাকে বাংলায় কি বলা হয় জানো? তড়িৎ চুম্বক বিকিরণ। তড়িৎ চুম্বক বিকিরণ লিখে রাখতে পারো বাংলাটা। এটাকে বাংলায় বলা হয় তড়িৎ চুম্বক বিকিরণ। তড়িৎ চুম্বক বিকিরণ শব্দটা, তড়িৎ চুম্বক বিকিরণ। তাহলে রেডিও ওয়েভের রেঞ্জ কত বলো তো? 3 কিলোহার্টজ থেকে 300 কিলোহার্টজ। কিন্তু আমরা ব্যবহার করতে পারি কত? এখন পরীক্ষায় তুমি দেখবা যে কোনটা দেওয়া আছে। এখন যদি দুইটাই দেওয়া থাকে, হ্যাঁ, দুইটা দেওয়া থাকলে এটাই দিবা, অরিজিনালটাই দিবা। ঠিক আছে, আমরা এটা ব্যবহার করতে পারি। দেখো হয়েছে বিকিরণ, 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 তড়িৎ চুম্বক বিকিরণ। এরপরে দেখো মাইক্রোওয়েভ। আচ্ছা, এখন তোমাকে একটা কথা বলেছিলাম, দেশের ভিতরে যত ওয়্যারলেস আছে সেগুলো কি? রেডিও ওয়েভ। এটা মনে রাখবা। তোমাকে প্রশ্ন করতে পারে, একটি দেশের অভ্যন্তরীণ যে নেটওয়ার্ক সেটিকে কি বলা হয় ওয়্যারলেসে? রেডিও ওয়েভ। এটা বলতে পারে পরীক্ষায়। আচ্ছা, মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ দেখো, এটা হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ। এটা রেঞ্জ 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ। এটাও ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ঠিক আছে, 300 মেগাহার্টজ থেকে কত? 300 গিগাহার্টজ। এই মাইক্রোওয়েভটা দুই প্রকার। দেখো, মাইক্রোওয়েভ দুই ধরনের বা দুই প্রকার। একটা নাম হচ্ছে টেরেস্ট্রিয়াল। টেরেস্ট্রিয়াল বানানটা হচ্ছে এরকম, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ। আর দ্বিতীয়টার নাম হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট মাইক্রোওয়েভ। একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, আর একটা নাম হচ্ছে কি? স্যাটেলাইট মাইক্রোওয়েভ। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর একটা নাম কি? স্যাটেলাইট মাইক্রোওয়েভ। দেখা হয়েছে? হ্যাঁ, টেরেস্ট্রিয়াল কোনটা জানো? তুমি দেখবা বিভিন্ন ধরনের টিভি চ্যানেলের ছাদে বা বাসাবাড়ির ছাদেও দেখা যায় একটা অ্যান্টিনা আছে, উপরের দিকে হা করে তাকায় থাকে, গোল চাকতির মতো। লক্ষ্য করেছো কখনো? ওইটাই হচ্ছে টেরেস্ট্রিয়াল, ছাতার মতো আর কি। হ্যাঁ, এটাকে বলা হয় কি? টেরেস্ট্রিয়াল। এটা কোথায় থাকে? পৃথিবীতে থাকে। টেরেস্ট্রিয়ালটা কোথায় থাকে? পৃথিবীতে। এটা কার সাথে কমিউনিকেট করে জানো? স্যাটেলাইটের সাথে। আর পৃথিবী থেকে স্যাটেলাইটের দূরত্ব কত? গত ক্লাসে বলেছিলাম 36,000 কিলোমিটার। আরে পরীক্ষা হলে গেলে ঠিক আছে, তাহলে 22,000 হচ্ছে মাইল আর 36,000 হচ্ছে কি? কিলোমিটার। ঠিক আছে, বলো তো স্যাটেলাইট পড়ে না কেন? স্যাটেলাইট পড়ে না কেন? আসে কেন?
হ্যাঁ, মহাকর্ষ শক্তি এবং অভিকর্ষ শক্তির মাঝখানে দিয়ে দেওয়া হয়, বুঝতে পারছো? তো ওই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যে এও টানে ওরে, ও টানে, কিন্তু আসলে কোথাও যেতে পারবে না, তুমি একটা জায়গায় স্থির হয়ে যাবে। আর ওইটা হচ্ছে ওই জায়গাটাতে যখন তুমি কানেক্ট হয়ে যাবা, তো তুমিও মুভ করবা আর তোমার পৃথিবীও একই সাথে মুভ করবে। তোমার গতি আর পৃথিবীর গতি একই স্টাইলে থাকে, বুঝতে পারছো? একই গতিতে ঘূর্ণমান হবে। তাহলে লিখেছো এটা? তাহলে মাইক্রোওয়েভ কয় ধরনের? টেরেস্ট্রিয়াল আর হচ্ছে কি? আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে ইনফ্রারেড। লাস্ট ইনফ্রারেড, ইনফ্রারেড দেখো, মানে তারবিহীন মাধ্যমে লাস্ট পয়েন্ট ইনফ্রারেড, ইনফ্রারেড ওয়েভ লিখেছো? আচ্ছা, ইনফ্রারেডটা আমরা কোথায় ব্যবহার করি জানো? এটা হচ্ছে এই আমরা যে বাসা বাড়িতে যে রিমোট ব্যবহার করি না, এই যে এসি রিমোট, এই সবগুলো হচ্ছে কি ইনফ্রারেড। এসি রিমোট বলো, বাইকের রিমোট বলো, গাড়ির রিমোট বলো, সবকিছু হচ্ছে কি ইনফ্রারেড, ইনফ্রারেড ব্যবহার করা। ঠিক আছে, ইনফ্রারেড, ইনফ্রারেড হচ্ছে তোমার মানে এটা ডিসটেন্সটা কম, এটার ফ্রিকোয়েন্সি অনেক বেশি কিন্তু ডিসটেন্সটা খুবই কম, দূরত্বটা খুবই কম। দেখো এটার রেঞ্জটা একটু লেখো, 300 জি হার্টজ থেকে 430 টি হার্টজ। টি হার্টজ মানে টেরা হার্টজ, টি হার্টজ মানে টেরা হার্টজ, এটা লিমিটটা। ঠিক আছে, 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ লেখা হয়েছে। হ্যাঁ, এটাতে আমরা কি ব্যবহার করি জানো? সকল ধরনের রিমোট লিখে রাখো, পৃথিবীতে যত ধরনের রিমোট আছে সব এখানে লেখা হবে। শেষ? সবাই উঠেছে এতটুকু? বিরক্ত লাগছে? কথা বলুন, কথা বলুন। দেখো হটস্পট আছে, হটস্পট লেখো, হটস্পট। হটস্পটের 3টা পয়েন্ট, একটা নাম হচ্ছে ব্লুটুথ, এরপর আছে ওয়াইফাই, ওয়াইম্যাক্স। ব্লুটুথ মানে কি তোমরা নিজে নিজে করে লিখবা, আমি তো সংক্ষেপে লেখার জন্য বলছি। তাহলে একটা হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। ঠিক আছে, তো প্রথমে আমাকে এখানে একটু জানতে হবে যে ব্লুটুথের কে আবিষ্কার করেছে। ওনার নাম হচ্ছে এরিকসন, 1945 সালে এরিকসন। তোমরা একটু লিখে রাখো এটা, 1945 সালে এরিকসন এই ব্লুটুথ আবিষ্কার করেছে। ওনার নাম হচ্ছে এরিকসন, ঠিক আছে? 1945 সালে ব্লুটুথ আবিষ্কার করছে কে? এরিকসন। এখন কার নাম অনুসারে আবিষ্কার করছে? ওনার নামটা একটু শুনলে তোমরা হাসবা। সেই লোকটার নাম হচ্ছে রাজা রাজা হারান। রাজা হারান, ওনার নাম অনুসারে মূলত ব্লুটুথ আবিষ্কার 1945 সালে। উনি হচ্ছে ডেনমার্কের রাজা। এই রাজাটা হচ্ছে কোথাকার? ডেনমার্ক। ওনার নাম হচ্ছে রাজা হারান। এই ভদ্রলোকের নাম অনুসারে ব্লুটুথ তৈরি করা হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ব্লুটুথ চলে হচ্ছে প্যানের মাধ্যমে। প্যান মানে হচ্ছে পার্সোনাল
এই নেটওয়ার্কটা কতটুকু কাজ করে জানো? হ্যাঁ, মানে প্যান নেটওয়ার্কটা কতটুকু কাজ করে? 100 মিটার। দেখো 100 মিটার, 100 মিটার, 10 থেকে 100 মিটার সর্বোচ্চ, মানে ম্যাক্সিমাম 100 মিটার, এর বেশি সে কাজ করতে পারে না। তাহলে দেখো যে ব্লুটুথ চলে হচ্ছে কিসের মাধ্যমে? প্যানের মাধ্যমে। আর এটার নেটওয়ার্কের যে ইয়াটা, সেটার ইয়া কত? 100 মিটার, মনে থাকবে? এরপরে একটা মডেল নাম্বার লেখো, IEEE 802.15। এটা এই জিনিসটা থেকে ব্লুটুথকে রিসার্চ করা হয়, গবেষণা করা হয়। IEEE মানে হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এটা পুরো তোমরা বইতেও পাবা, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক রাখতে পারো। তাইলে এই জিনিসটা থেকে কি করা হয়েছে? ব্লুটুথকে গবেষণা করা হয়েছে। এটা হচ্ছে কি, অর্থাৎ তার সে কতটুকু ডেটা আদান প্রদান করতে পারবে, আর কোন নেটওয়ার্কের মাধ্যমে করতে পারবে? প্যান নেটওয়ার্ক। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এবার আসো 4 নাম্বার। 4 নাম্বার 4 নাম্বারে দেখো ব্লুটুথের, আচ্ছা লাগবে না, 4 নাম্বার লাগবে না, এই 3টা পয়েন্ট মনে রাখবা, ঠিক আছে? তাহলে একটা বললাম কি, তার নেটওয়ার্ক, সে কতটুকু ডেটা আদান প্রদান করবে, আর তার মডেল নাম্বার, এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবার ওয়াইফাই। ওয়াইফাই মানে কি বলতো? ওয়াইফাই ওয়্যারলেস ফিডিলিটি। এটা কেউ যদি না জেনে থাকো, সেটার মধ্যে দেওয়া আছে। এটা নেটওয়ার্কের নাম হচ্ছে ল্যান। এটা নেটওয়ার্কের নাম কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার কতটুকু কাজ করবে জানো? ঘরের ভিতরে 32 মিটার পর্যন্ত ওয়াইফাই কাজ করে, আর ঘরের বাহিরে কে কয় 4 মিটার, ঘরের বাহিরে হচ্ছে তোমার 100 মিটার, ঠিক আছে? ঘরের ভিতরে হচ্ছে 32 মিটার, ঘরের বাহিরে কত? 100 মিটার। তবে এটা ডিপেন্ড করে, এটা কিন্তু ডিপেন্ড করে। কেন? কারণ হচ্ছে আমরা ওয়াইফাই চালাতে হলে কি লাগে? রাউটার লাগে না? রাউটারের ধারণ ক্ষমতা বাড়লে ওয়াইফাই এর আকারও বেড়ে যাবে, মানে তার ধারণ ক্ষমতা কি বেড়ে যাবে, ঠিক আছে? বলো। সাপোজ ধরেন আমি এখানে রাউটার রাখছি, হ্যাঁ, 2 ঘর পরে 2 রুম পরে আমি যে ইউজ করতেছি, সো এই যে এখানে যে দেওয়ালগুলো আছে, এটার জন্য কি ভাড়া প্রার্থী? না, বাদ না, আমি বলি বাধাপ্রাপ্ত হয় না কেন? কারণ হচ্ছে তুমি যখন ইউজ করো, হ্যাঁ, বিভিন্ন ধরনের ইয়ার পাস হওয়ার ইয়ার, বলো, হ্যাঁ, কিছুটা স্লো হবে। এই কারণ হচ্ছে তোমার তুমি যে রাউটারটা ইউজ করতেছো না, সেই রাউটারটা কিন্তু আমরা যদি যত মানে আমরা বাসা বাড়ির জন্য যত রাউটার ইউজ করি, হ্যাঁ, সেখানে 4 অ্যান্টেনার বেশি আমরা ইউজ করতে পারি না। কর্পোরেট লেভেলে হচ্ছে আলাদা, কর্পোরেট লেভেলে যারা অফিস আদালতে ব্যবহার করে সেটা আলাদা, সেখানে ব্যান্ডউইথ ব্যবহার করে। তো কর্পোরেট লেভেলে তুমি 4 অ্যান্টেনার বেশি ইউজ করো না, সেক্ষেত্রে মানে একটা ফ্লোর বা 2টা ফ্লোরের বেশি হবে না, এটা কখনোই হবে না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আচ্ছা, কথা বলো না, ঘরের ভিতরে হচ্ছে মিনিমাম কত? 32, আর ঘরের বাইরে এটা ডিপেন্ড করে হচ্ছে তার রাউটারের ধারণ ক্ষমতা। আচ্ছা, এরপরে লেখো এটা কোন মডেল নাম্বার থেকে ব্যবহার করা হয়? 11। দেখো এটা লেখো কোন জিনিস থেকে এটা গবেষণা করা হয়? IEEE 802.11, এটা মডেল নাম্বার। এগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষায় আসবে। আচ্ছা, এখন এটাতে আমরা যে ডেটা ট্রান্সমিশন মোড করেছিলাম না, সেই মোডের হাফ ডুপ্লেক্সটা এখানে কাজ করে। ওয়াইফাই তে কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করা হয়? হাফ ডুপ্লেক্স। ওয়াইফাই এর ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স লিখেছো? আচ্ছা, এরপরে লেখো ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স লেখো।
ওয়াইম্যাক্স এর মধ্যে ম্যান এবং ওয়ান দুইটা নেটওয়ার্ক ব্যবহার করা হয়, কারণ ওয়াইম্যাক্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, এটা এক দেশের সাথে আরেক দেশকে কানেক্ট করতে পারবে ওয়াইম্যাক্স এর মধ্যে। তো এটার পূর্ণরূপ হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, আর ওয়াইড মানে কি ওয়াইড, এই কথা বলবো না, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। একটা হচ্ছে ম্যান আর একটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড যেটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, আর মেট্রোপলিটন যেটা সেটা হচ্ছে একটা শহরের মধ্যে কাজ করবে। মেট্রোপলিটনটা কোথায় কাজ করবে? একটা শহরের মধ্যে, শহরের বাইরে সে কাজ করবে না। কথাটা মনে থাকবে? আচ্ছা, এরপরে এটা 50 কিলোমিটার পর্যন্ত ডেটা আদান প্রদান করতে পারে একসাথে। 50 কিলোমিটার পর্যন্ত ডেটা আদান প্রদান করতে পারে। আর এটার মডেল নাম্বার হচ্ছে তোমার IEEE 802.16। আর এখানে ফুল ডুপ্লেক্স ব্যবহার করা হয়। মনে থাকবে তো? একটু পড়াশোনা করো। স্যার হাইয়েস্ট 50 কিলোমিটার পর্যন্ত রিচ, মানে একটা টাওয়ার ম্যাক্সিমাম 50 কিলোমিটার পর্যন্ত নিতে পারে। তবে এটা ডিপেন্ড করে, যদি গ্রাহক সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে এটা আকার কমে যাবে। যেমন ঢাকা শহরে কিন্তু 50 কিলোমিটার জীবনে কাজ করবে না। কারণ ঢাকা শহরে একটা এই রাজাবাজার এলাকায় 2 কোটি মানুষ বা 1 কোটি মানুষ বসবাস করে, এরকম আছে না? 50 লাখ মানুষ বসবাস করে। তারপরে ধরো পুরান ঢাকার কথা চিন্তা করো, সেখানে অনেক মানুষ বসবাস করে না? সেখানে সম্ভব না। লিখেছো? আচ্ছা, এখন এই যে এখানে যে নেটওয়ার্ক গুলো লিখলাম না, পার্সোনাল, ল্যান্ড, ম্যান। পার্সোনালটা হচ্ছে সর্বোচ্চ 100 মিটার। ঠিক আছে, এটা যেহেতু 100 মিটার কাজ করে সেজন্য ব্লুটুথে কত? 100 মিটার। ল্যান্ডটা হচ্ছে তোমার 10 কিলোমিটার। এটা একটু লেখো, ল্যান্ডটা হচ্ছে কতটুকু কাজ করতে পারে? 10 কিলোমিটার সর্বোচ্চ। তবে 10 কিলোমিটার করে না, সর্বোচ্চ 1 কিলোমিটার কাজ করে, কিন্তু মেজারমেন্টে দেওয়া আছে 10 কিলোমিটার। আর ম্যানটা তো একটা শহর বলতে তো লেখাই আছে 50 কিলোমিটার। আর তোমার ওয়ান হচ্ছে কি অঞ্চল। ওয়ানটা হচ্ছে কি নিয়ে কাজ করে? অঞ্চল নিয়ে। সেটা কয়েকটা রাষ্ট্র মিলে একটা অঞ্চল হতে পারে, অথবা একটা দেশের মধ্যেও কি হতে পারে? অনেকগুলা অঞ্চল হতে পারে। সবাই লিখেছো তো? ল্যান্ড হচ্ছে 10 কিলোমিটার। 10 কিলোমিটার হচ্ছে বই খাতায় হচ্ছে 10 কিলোমিটার, কিন্তু অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে 1 কিলোমিটার। হ্যাঁ, এর বেশি কাজ করে না। মানে এটা হচ্ছে তোমার বইয়ের ভাষায় দিবে কত? 10 কিলোমিটার, কিন্তু বাস্তবিক অর্থে 1 কিলোমিটার বেশি ল্যান্ড কখনো কাজ করে না। আর দিবে হচ্ছে 10 কিলোমিটার, বইয়েরটা দিবে। আচ্ছা, লেখা হয়েছে এতটুকু। আচ্ছা, এরপরে আমরা নেটওয়ার্কিং সাইডে চলে যাব। আচ্ছা, আমি 10 মিনিট সময় নেই। আচ্ছা, না আমি তোমাকে বলি, তোমাদের এখানকার সিস্টেম হচ্ছে একদিন এক চ্যাপ্টার। হ্যাঁ, তো তোমাদের নেটওয়ার্কিং পার্টটা কিন্তু বাকি রয়ে গেছে। আমি বলি শেষ করে 10 মিনিট লাগবে। না, পরের ক্লাসে পরে নিয়ে আলোচনা, বেশি করে লাগবে না, 10 মিনিট। আচ্ছা, এখানে মানে আমি বলি এই কথা বলবো না, আসতে অ্যাডমিশন টেস্টে তোমার ডিটেইলস কোশ্চেন তো কখনোই আসবে না। আসলে এমসিকিউ সিস্টেম আসবে না। সেজন্য তোমাদের যে নেটওয়ার্কিং এর মধ্যে কিছু জেনারেশন আছে, মোবাইল ফোন যে আমরা ইউজ করি, এখানে কিছু জেনারেশন আছে, কোন প্রজন্ম কি আসছে এটা কিন্তু আসবে। ঠিক আছে, আমি ওই জেনারেশনটা একটু লিখে দেই, তোমরা একটু খাতায় লেখো। এটা লিখলে ছুটি, 5টা জেনারেশন বুঝতো? হ্যাঁ, এই শীটের মধ্যে আমি বলি, এই শীটের মধ্যে যা আছে সেখানে তোমার টপিক ভিত্তিক নাই। ঠিক আছে, সেই জন্য আমি টপিক ভিত্তিক আলোচনা করব। ঠিক আছে, যেমন
আমি বলি এখানে এখানে তোমার জেনারেশন থেকে এই কথা বলবো না কথা বলবো না এখানে মোবাইলের জেনারেশন থেকে ওরকম কোশ্চেন দেওয়া হয় না, কিন্তু জেনারেশন কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তো আমি জিনিসটা একটু তোমাদেরকে বলে দেই, তোমরা কি লিখে নাও, ঠিক আছে? দেখো সবাই একটু দেখো মোবাইলের প্রজন্ম, দেখো সবাই পয়েন্টটা লেখো মোবাইলের প্রজন্ম। আমি বলতেছি তোমরা লিখে ফেলো মুখে মুখে। প্রথমে লেখো প্রথম প্রজন্ম। মোবাইলের প্রজন্ম, ঠিক আছে? প্রথম প্রজন্ম লিখছো? হ্যাঁ, 1979 সাল থেকে 1990 সাল, 1979 সাল থেকে 1990 সাল, এই সালটা হচ্ছে প্রথম প্রজন্মের মোবাইল ফোনের জন্য ইউজ করা হয়েছে। 1979 থেকে 1990, ঠিক আছে সবাই? 179 থেকে 199, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এই প্রজন্মটার নাম হচ্ছে অ্যানালগ সেলুলার নেটওয়ার্ক। অ্যানালগ সেলুলার নেটওয়ার্ক, অ্যানালগ। আচ্ছা আমি লিখে দিই, অ্যানালগ সেলুলার নেটওয়ার্ক। প্রথম প্রজন্মের নাম কি? অ্যানালগ সেলুলার নেটওয়ার্ক, ঠিক আছে? ফার্স্ট জেনারেশন 1989 থেকে 1990, এটা হচ্ছে তোমার অ্যানালগ সেলুলার নেটওয়ার্ক। অ্যানালগ ঠিক আছে? আচ্ছা, এরপরে লেখো 2 নম্বর পয়েন্ট লেখো। এটা যেই প্রযুক্তি দিয়ে আবিষ্কার করছে ওই প্রযুক্তিটার নামটা একটু লেখো। সেটার নাম হচ্ছে তোমার মাইক্রো প্রসেসর ও সেমিকন্ডাক্টর নেটওয়ার্ক। মাইক্রো প্রসেসর ও সেমিকন্ডাক্টর। ঠিক আছে? মাইক্রো প্রসেসর ও সেমিকন্ডাক্টর, এই প্রযুক্তিটা দিয়ে তোমার কি তৈরি করা হয়েছে? এই হ্যাঁ, আচ্ছা, তোমরা তোমাদের শীটের শীটের মধ্যে আমি কি বলি তোমরা পেজ নাম্বার 6 এ যাও। 6 এ দেখো কিছু অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে, দেখো আছে না? সেখানে একটু কাউন্ট করতে হবে, 1 2 3 4 5 6 15 নাম্বার দেখো AMPS, সেখানে কি অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, এটা পাশে লেখো। এই মোবাইল ফোনটা ফার্স্ট জেনারেশন, এটা ফার্স্ট জেনারেশন। হ্যাঁ, 15 নাম্বার যেটা AMPS, এই মোবাইল ফোনটা কোন জেনারেশনের? ফার্স্ট জেনারেশন, ঠিক আছে? এবার লেখো সেকেন্ড জেনারেশন সালটা লেখো। এটা হচ্ছে তোমার 1991 থেকে 2000 সাল পর্যন্ত। 1991 সাল থেকে 2000 সাল, এই মোবাইল ফোনগুলোকে বলা হয় ডিজিটাল নেটওয়ার্ক, ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বললে হয়। ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক, ঠিক আছে? এই প্রজন্মের নাম কি? ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক।
এখানে যে মোবাইলটা আবিষ্কার হয় এটার নাম হচ্ছে সিডিএম। সিডিএম কি এখানে দেওয়া আছে? সিডিএম এর অ্যাপ্লিকেশন দেওয়া আছে? হ্যাঁ, তাহলে একটু লিখে রাখো। সিডিএম হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। মাল্টিপল অ্যাক্সেস, ঠিক আছে? কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তো এই প্রযুক্তিটা মানে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক এটা কিভাবে চলে? এই জিনিসটা চলে হচ্ছে প্যাকেট সুইচ নেটওয়ার্কের মাধ্যমে। প্যাকেট সুইচ নেটওয়ার্ক ও ভয়েস কলের মাধ্যমে চলে। ভয়েস কল, ঠিক আছে? মানে এই প্রজন্মের মোবাইল ফোনগুলা মেইন কারিকুলাম হচ্ছে প্যাকেট সুইচ নেটওয়ার্ক ও ভয়েস কলের মাধ্যমে চলে। কথাটা মনে থাকবে? আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, প্রথম প্রজন্ম আবিষ্কার করছে আমেরিকা। প্রথম প্রজন্মের যারা তৈরি করছে তারা হচ্ছে আমেরিকা, আর দ্বিতীয় প্রজন্ম তৈরি করছে ফিনল্যান্ড। এগুলো লিখে রাখতে পারো। ফিনল্যান্ড, ফিনল্যান্ড, হ্যাঁ ফিনল্যান্ড। প্রথম প্রজন্ম কারা বের করছে? আচ্ছা, এখন এই শুনো, কথা বলবো না। আমরা যে টাকা দিয়ে যে কথা বলি না, এটা কিন্তু দ্বিতীয় প্রজন্ম থেকে আসছে। প্রিপেড সিস্টেম, প্রিপেড সিস্টেম আসছে দ্বিতীয় প্রজন্ম থেকে। প্রিপেড সিস্টেম কোথা থেকে আসছে? এর প্রথম প্রজন্ম যেটা ছিল, এই শুনো, প্রথম প্রজন্ম যেটা ছিল সেটা বিল সিস্টেম ছিল। হ্যাঁ, বিল সিস্টেম করতো, বিলে কথা বলতো। এবার তৃতীয় প্রজন্ম দেখো, থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন হচ্ছে তোমার, এটা সালটা হচ্ছে 2000 থেকে 2010। তোমাদের শীটের মধ্যে একটা সাল দেওয়া আছে, দেখো তো। হ্যাঁ, এই যে পেজ নাম্বার 5, সেখানে দেখো মোবাইল ফোনের তৃতীয় প্রজন্মের সময়কাল, সেখানে 2000 থেকে 2008 দেওয়া আছে। দেখো, এটা কারেকশন করো, এটা 10 হবে। হ্যাঁ, 2000 থেকে 2008 দেওয়া আছে, 8 না, এটা 10 হবে। পেজ নাম্বার 5, 5 12 এটা হচ্ছে 2000 থেকে 2008 হবে না, 10 হবে। ঠিক আছে, কারেকশন করছো? ওকে, তাহলে এই প্রজন্মটার নাম কি একটু লেখো। এটাকে বলা আইপি নেটওয়ার্ক। এটার নাম হচ্ছে কি আইপি নেটওয়ার্ক। কিছু বলছো? হ্যাঁ, পঞ্চম পেজে 12 নম্বর। এই 1971 হবে। এই দাঁড়া পেজ নাম্বার 5 এর এটা কত নাম্বার? এই কম্পিউটারের প্রথম মাইক্রোপ্রসেসর ব্যবহার করা 1971 সালে। ঠিক আছে, পাইছো এটা? 1971 সালে। এটা সালটা ঠিক করে নাও, দুইটা কেটে দাও লাস্টে। আচ্ছা, এগুলো টাইপ করতে গিয়ে হয়তো হয়ে গেছে। আচ্ছা, কথা বলো না। এই তৃতীয় কথা বলো, আমি ছেড়ে দিব আজকে। সেটা হচ্ছে থার্ড জেনারেশনের নেটওয়ার্কের নাম কি? আইপি নেটওয়ার্ক। আচ্ছা, আমরা যে স্মার্টফোন ব্যবহার করি না,
স্মার্টফোনের যুগ কিন্তু আইপি নেটওয়ার্ক থেকে শুরু হয়েছে। আইপি, কারণ আইপি নেটওয়ার্ক যখন আসছে তখন থেকে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি, আদারওয়াইজ ইন্টারনেট ব্যবহার করা যায় না। মানে প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্মতে কিন্তু কোনো ফোনে ইন্টারনেট ব্যবহার করা যায় না, তৃতীয় প্রজন্ম থেকে ইন্টারনেট ব্যবহার করা শুরু হচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো আমি কিছু কথা বলতেছি, কথাগুলো একটু দেখো। একটা নাম হচ্ছে ইডিজিই। কি ধরনের নেটওয়ার্ক ব্যবহার করে? ইডিজিই। এরপর একটা নাম আছে তোমার এইচএসপিএ। এই পুনরূপগুলো দেওয়া আছে কিনা দেখো তো বইতে, তাহলে আমার লেখা লাগবে না। এই তিনটা পুনরূপ দেওয়া আছে কিনা দেখো। ইডিজিই, এইচএসপিএ আর একটা হচ্ছে তোমার জিপিআরএস। নাই নাই, তাহলে একটু লিখে রাখো enhanced data rate for GSM evolution. Enhanced data rates for GSM evolution. GSM মানে তো জানার কথা, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। GSM এর কোন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এটা GSM এর কোন। আর HSP এর কোন হচ্ছে হাই স্পিড প্যাকেট অ্যাক্সেস। GPRS। এই তিনটা পুনরূপ লিখে রাখো। তৃতীয় প্রজন্মে এই তিনটা জিনিস ব্যবহার করা হয়। একটা হচ্ছে ইডিজিই। আচ্ছা, এই আমি তোমাদেরকে বলি, তোমরা মোবাইলে আগে দেখতে না যে ই প্লাস এরপরে নেটওয়ার্ক শো করতো, সেটা হচ্ছে এটা। এখন এরপরে আসে এইচ প্লাস, তাই না? আর যাদের এখন 4G আছে তাদেরকে দেখবে যে 4G লেখা থাকে, যাদের মোবাইল 4G। না, রেডিও সার্ভিস, প্যাকেট রেডিও সার্ভিস। হ্যাঁ, কোনটা কোনটা? আচ্ছা, মানে তৃতীয় প্রজন্ম থেকে ইন্টারনেট আসে। হ্যাঁ, তাহলে যেটা আমরা 2G নেটওয়ার্ক বলি না, সেটাকে আমরা ই প্লাস বলি। দেখবে যে তাদের নেটওয়ার্কে ই প্লাস শো করে, ই প্লাস। আর যাদেরটা 3G থাকে সেখানে এইচ প্লাস শো করে, এইচ প্লাস। আর যাদের মোবাইল ফোন তোমার 4G, তাদের এখানে 4G লেখা থাকে। ঠিক আছে? আচ্ছা, শেষ শেষ শেষ। এরপরে 4th জেনারেশন। দেখো তাদের 4th জেনারেশন। হ্যাঁ, ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশন লেখা 2010 থেকে 2020। ফোর্থ জেনারেশন 2010 থেকে 2020। ফোর্থ জেনারেশন, ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশন হচ্ছে তোমার 2010 থেকে 20। এটার নাম হচ্ছে হাই স্পিড আইপি নেটওয়ার্ক। ঠিক আছে? হাই স্পিড আইপি নেটওয়ার্ক। ঠিক আছে? এটাতে মূলত যে আইপি নেটওয়ার্ক ছিল না, ওটাকে ডেভেলপ করা হয়েছে। এটার নাম হচ্ছে LTE। এই প্রযুক্তিটা ব্যবহার করা হয় এটাতে। LTE পূর্ণটা লিখো, লং টার্ম ইভলিউশন। এটা আছে? অর্থাৎ ফোর্থ জেনারেশনে LTE ব্যবহার করা হয়, LTE প্রযুক্তি ব্যবহার করা হয়। ঠিক আছে?
এটা হচ্ছে আইপি ভিত্তিক নেটওয়ার্ক, হাই স্পিড, মানে থার্ড জেনারেশন কে আরেকটু স্পিড বাড়াইছে, ফোর্থ জেনারেশন আইছে। ঠিক আছে, ভবিষ্যতে যেটা আসবে ফিফথ জেনারেশন আসছে তো স্যার, আসছে, কিন্তু বাংলাদেশে এখনো ভাবে চালু হয়নি। ফিফথ জেনারেশন সেটা হচ্ছে 2020 সাল থেকে বর্তমান, এখনো শেষ হয়নি এটার কাজ। সেটা হচ্ছে তোমার ওয়েব নেটওয়ার্ক বলা হয় এটাকে, ওয়েব ভিত্তিক নেটওয়ার্ক। এটা হচ্ছে ওয়েব ভিত্তিক নেটওয়ার্ক। এখানে ব্যবহার করা হয় MIMO, মাল্টিপল ইনপুট এবং মাল্টিপল আউটপুট। ঠিক আছে, ওকে। একটা হচ্ছে মাল্টিপল ইনপুট, আর একটা কি তোমার প্রথমে শোনো, প্রথম প্রজন্ম আর দ্বিতীয় প্রজন্ম, এগুলো হচ্ছে গবেষণা হয়েছে। এমনি এই শোনো, এমনি মোবাইল ফোন আবিষ্কার করছে কিন্তু মার্টিন কুপার, মোবাইল ফোন তিনি আবিষ্কার করছেন। বুঝলাম না, কোন দেশ? না, এই শুনো, এই কথা বলবে না, এই জেনারেশন একটা কথা বলি। হ্যাঁ, প্রথমে কিন্তু মোবাইল ফোন আবিষ্কার করেছে শুধু আমেরিকার জন্য, শুধু কার জন্য? আমেরিকার জন্য। এরপরে দ্বিতীয় প্রজন্মটা ফিনল্যান্ডে নিয়েছে, এরপরে থেকে এটা ইন্টারন্যাশনাল হয়ে গেছে। এরপরে গুলা আর কেউ এককভাবে নিতে পারে না, বুঝতে পারছো? তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। এগুলো হচ্ছে তোমার ডেনমার্ক,